টুকি, টুনটুন, মারে ওর তোরা, দেখ কত বেলা হয়েছে, নাস্তা সেরে ঝালমুড়ি বিক্রি করতে যেতে হবে। এই তো মা, আমরা উঠে গেছি, আমাদের তাড়াতাড়ি নাস্তা দাও, কি আমরা চলে যাই। আর বাকি ঝালমুড়ি নিয়ে তুমি এসো, নইলে ক্রেতারা এসে ঝালমুড়ির দোকান না টিকলে আর আসবেই না। হ্যাঁ রে মা, ঠিক বলেছিস, তোরা বস, আমি নাস্তা নিয়ে আসছি। ঝালমুড়ি নিবে, ঝালমুড়ি, খুব মজার মজার ঝালমুড়ি, একবার খেলে বারবার খেতে চাইবে। নিয়ে যাও, নিয়ে যাও, ঝালমুড়ি নিয়ে যাও। কালু, কালু, ওঠো বলছি। দেখো টুনির মেয়েরা ঝালমুড়ি ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছে আর চিৎকার করে ক্রেতাদের ডাকছে। দেখো সব ক্রেতারা টুনির দোকানে ভিড় জমাবে, তাড়াতাড়ি চলো, আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে। ঝালমুড়ি নিবে, ঝালমুড়ি, আমাদের ঝালমুড়ি সবার ঝালমুড়ি থেকে সুস্বাদু, একবার খেলে বারবার খেতে চাইবে। ঝালমুড়ি নিবে, ঝালমুড়ি। ওই দেখেছো, বলছি না ওদের কাছেই ক্রেতারা ভিড় জমাবে, ঠিক তাই হলো, আরো তাড়াতাড়ি আসতে হতো। চলো এখন ওদের পাশে আমরাও ঠেলাগাড়িটা রেখে ঝালমুড়ি বিক্রি করব। কই, কেউ তো আমাদের কাছে আসছে না। ওই দেখো, টুনির কাছে ঝালমুড়ি বিক্রি হয়ে গেছে, এখন ক্রেতারা আমাদের কাছে আসবে। কি মজা, কি মজা। মা এসেছো, দেখো আজ অনেক ঝালমুড়ি বিক্রি হয়েছে, সব মুড়ি শেষ হয়েছে। তুমি ঠিক সময়ে এসেছো মা, নয়তো যে ক্রেতারা হারিয়েছে তো। টুকি, আমাকে 10 টাকা ঝালমুড়ি বানিয়ে দাও তো। দাদা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। মারে, তোরা এখন একটু বিশ্রাম কর, আমি ঝালমুড়ি বিক্রি করছি। এভাবে টুনি ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতে থাকে আর এইদিকে কালু কাকলি এসব দেখে জ্বলতে থাকে। কাকুলি, এভাবে মেনে নেওয়া যাবে না, কিছু একটা আজকে রাতে করতেই হবে, নয়তো এই টুনিরা তো ঝালমুড়ি বিক্রি করে বড়লোক হয়ে যাবে। চলো এখন বাড়িতে চলে যাই, আর ভাবতে হবে কিভাবে এদের ঝালমুড়ি বিক্রি করা বন্ধ করতে পারি। হ্যাঁ কালু, ঠিক বলেছো, চলো তাহলে বাড়ি চলে যাই। এরপর কালু কাকলি চলে যায়। মারে, এভাবে 1 মাস ঝালমুড়ি বিক্রি করলে আমরা একটা মজবুত করে বাড়ি বানাতে পারবো। আজ বেশ ভালো টাকার ঝালমুড়ি বিক্রি হয়েছে। হ্যাঁ মা, আমাদের ঘরটা তো ভাঙা, ঝড় বাতাস এলে তো ঘরটা পড়েই যাবে, তাই ঝড়ের আগে ঠিক করতে হবে। আস্তে আস্তে সব করবো রে মা, এখন তোরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড় মা, সকালে উঠে আবার ঝালমুড়ি বিক্রি করতে যেতে হবে। কাকলি, ওই তো টুনি ঠেলা গাড়ি, চলো তাড়াতাড়ি এটা চুরি করে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলি, তখন দেখবো টুনি কি করে ঝালমুড়ি বিক্রি করে। হা 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 হা। এই কথা বলে কালু কাকলি টুনির ঝালমুড়ি ঠেলাগাড়ি চুরি করে নিয়ে যায় আর জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। এ কি, আমার ঠেলা গাড়ি কোথায় গেল? টুকি, টুনটুন, তোরা এদিকে আয় তো। কি হয়েছে মা, এত ডাকছো কেন? আমাদের ঠেলা গাড়িটা তো খুঁজে পাচ্ছি না, কাল তো এখানেই রেখেছিলাম, তোরা কি কোথাও রেখেছিস? না মা, আমরা তো কোথাও রাখিনি। এ কি সর্বনাশ হলো আমাদের, এখন ঝালমুড়ি কি করে বিক্রি করব? আমাদের ঝালমুড়ি ভালো বিক্রি হয় বলে কেউ মনে হয় শত্রুতা করে চুরি করে নিয়ে গেছে, এখন আমাদের কি হবে? সংসারটা কি করে চলবে? মা, তুমি চিন্তা করো না, আমরা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনছি, তারপর তুমি কাঠ দিয়ে কোনোভাবে ঠেলাগাড়ি বানিও, তাই আর সমস্যা হবে না। এখন তুমি নিচে মাদুর বিছিয়ে ঝালমুড়ি বিক্রি করো। মারে, ভালো বুদ্ধি দিয়েছিস তো। ঠিক আছে, যা তোরা তোরা জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে নিয়ে আয়। এরপর টুকি আর টুনটুন জঙ্গলে যায় আর টুনি সে আগের জায়গায় মাদুর বিছিয়ে ঝালমুড়ি বিক্রি করতে থাকে আর কালু কাকলি ঠেলাগাড়ি নিয়ে পাশেই থাকে। প্যাঁচা আর তোতা আসে টুনির কাছে। দাদা, তোমাদের কত টাকার ঝালমুড়ি দিব?
না, আজ আমরা ঝালমুড়ি খাবো না। তুমি আজ ঠেলা গাড়িতে ঝালমুড়ি না বিক্রি করে নিচে মাদুর বিছিয়ে ঝালমুড়ি বিক্রি করতে চাও। ঝালমুড়ির ভিতরে তো ধুলা ময়লা ভরে গেছে, এগুলো খেলে পেট খারাপ হবে। দাদা চলো আমরা কালুর ঝালমুড়ির দোকানে যাই। কালু তো ঠেলা গাড়িতে করে ঝালমুড়ি এনেছে। এরপর বেচার তোতা কালুর দোকানে যায় আর ঝালমুড়ি খেয়ে চলে যায়। এভাবেই কালুর দোকানে সবাই ভিড় জমাতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সব ঝালমুড়ি বিক্রি হয়ে যায়। দেখেছো কাকুলি, আমার মাথায় কত বুদ্ধি। এখন আমরা এভাবে ঝালমুড়ি বিক্রি করে ধনী হয়ে যাব। আর টুনি মাটিতে বসে ঝালমুড়ি বিক্রি করতে না পেরে রাস্তার ভিখারি হয়ে যাবে। তখন দুই মেয়েদের নিয়ে রাস্তা ভিক্ষা করবে আর বলবে কয়টা টাকা দিয়ে যাও, কয়টা টাকা দিয়ে যাও। আর আমরা শুধু ভাব দেখাবো। হা 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 হা। হ্যাঁ কালু, ঠিক বলেছো। চলো এবার বাড়িতে চলে যাই। এরপর কালু কাকলি তাদের ঠেলা গাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। মা মা, আমরা কাঠ এনেছি, তুমি এখন এই কাঠগুলো দিয়ে ঠেলা গাড়ি বানাও তো। হ্যাঁ রে মা, আমি ঠেলা গাড়ি বানাচ্ছি, তোরা আমাকে সাহায্য কর। এরপর তিন মামি মিলে ঠেলা গাড়ি বানানোর কাজে লেগে পড়ে আর এক পর্যায়ে তারা সুন্দর একটা ঠেলা গাড়ি বানিয়ে ফেলে। এই কি মজা, কি মজা, আমাদের ঠেলা গাড়ি বানানো হয়ে গেছে। মা, এবার চলো আমরা ঠেলা গাড়ি করে ঝালমুড়ি বিক্রি করতে চলে যাই। আর ঝালমুড়ি বিক্রি না করলে তো ঝালমুড়ির সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এরপর ঝালমুড়ি এনে ঠেলা গাড়িতে তোলে আর তিন মামি মিলে ঝালমুড়ি বিক্রি করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে যারা কালুর কাছ থেকে ঝালমুড়ি খেয়েছিল তাদের সবার পেট খারাপ হয়ে যায় আর সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়, কারণ কালুর ঝালমুড়িগুলো কয়েকদিনের বাসি ছিল। আর এ কথা থানার পুলিশ জানতে পারে আর কালু কাকুলিকে ধরতে চলে আসে। এই শোনো, তুমি বাসি ঝালমুড়ি বিক্রি করো নাকি? না স্যার, আমি কোনো বাসি ঝালমুড়ি বিক্রি করি না। কিন্তু এ কথা কেন বললেন স্যার? কালু বাসি ঝালমুড়ি বিক্রি করেছে আর যারা খেয়েছে তাদের সবার পেট খারাপ হয়েছে। এখন সবাই হাসপাতালে ভর্তি আছে। কালুর নামে বড় ধরনের মামলা হয়েছে, তাই তো ওকে ধরতে যাচ্ছি। তুমি একটু বাড়িটা দেখিয়ে দাও তো। ঠিক আছে, চলুন স্যার, আমার সাথে চলুন। মারে, তোরা ঝালমুড়ি বিক্রি করতে থাক, আমি এক্ষুনি আসছি। টুনি, তুমি পুলিশ এনেছো কেন? তোমার ঠেলা গাড়ি আমি পুড়ে দেইনি, কে জানি পুড়েছে, আমি জানি না। আমি কি তোমাকে বলেছি তুমি ঠেলা গাড়ি চুরি করে পুড়েছো? আমি তো পুলিশ বাবুকে তোমার বাড়িটা দেখাতে নিয়ে এসেছি, আর তুমি সবটা বলে দিলে। তার মানে তুমি আমার ঠেলা গাড়ি চুরি করেছো। এবার সব বুঝেছি। কথাই বলে না, চোরের মন পুলিশ পুলিশ, সেই অবস্থা হয়েছে তোমার। না না, আমি চুরি করিনি, বললাম তো। তাহলে তুমি কিভাবে জানলে আমার ঠেলা গাড়ি চুরি করে পোড়ানো হয়েছে? বলো দেখি, কে চুরি করেছে, বলো বলো। না মানে টুনি, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, সত্যি বলছি, আর কখনো এমন কাজ করব না। তবু তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিও না। চুপ কর শয়তান, তোর নামে একটা রিপোর্ট পেয়ে তোকে ধরতে এসেছি। এখন তো দেখছি তুই চুরিও করেছিস, তোর তো যাবজ্জীবন জেল হবে। আর কি রিপোর্ট স্যার? এরপর পুলিশ সবটা বলে কালু আর কাকুলিদের। স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা এখন থেকে ভালো হয়ে যাব, তবু আমাদের জেলে দিবেন না। ছোটখাটো অপরাধ করলেও আইন কখনো ছাড় দেয় না, অপরাধীকে শাস্তি দিয়ে থাকেন। আর তোরা অনেক বড় ধরনের অপরাধ করেছিস, এর শাস্তি আরো ভয়াবহ হবে। চল আমার সাথে, চল জেলে গিয়ে বাসি ঝালমুড়ি বিক্রি করি, চল। আর শোন, তোদের বাসি ঝালমুড়ি খেয়ে যারা হাসপাতালে ভর্তি আছে, তারা যদি কেউ মারা যায়, তাদের মৃত্যুর দায়ে তোদের ফাঁসি হবে। এসব বলে পুলিশ কালু আর কাকুলিকে ধরে নিয়ে যায়। আর টনি তার মেয়েদের কাছে চলে আসে এবং ঝালমুড়ি বিক্রি করতে থাকে। এভাবে 1 মাস কেটে যায়। 1 মাস পর টুনি ঝালমুড়ি বিক্রির টাকা দিয়ে সুন্দর মজবুত করে একটা ঘর বানিয়ে ফেলে আর মেয়েদের নিয়ে সুখী দিন কাটাতে থাকে। আমাদের এই গাভীটা কত বড় হয়েছে না? এবার যদি এটা আমরা হাটে বিক্রি করি তাহলে আমাদের অনেক টাকা লাভ হবে, আর সেই টাকাগুলো দিয়ে আমরা আরো অনেকগুলো গাভী কিনতে পারবো। কথা তো তুমি একদম মন্দ বলনি। আমি এখন থেকে একজন ভালো বড় পাখি খুঁজবো, যে কিনা আমাদের গাভীটাকে কিনে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় তাই করো। এরপর থেকে টোনা একজন বড়লোক পাখি খুঁজতে থাকে আর পথেই টোনার সাথে কালুর দেখা হয়ে যায়।
আরে টোনা, মনে হচ্ছে কাউকে খুঁজে বেড়াচ্ছ। তা কাকে খুঁজছো শুনি? তুই তো জানিস কালু, আমার বাড়ির গাভীটা অনেক বড় হয়েছে। আমি সেটাকে বিক্রি করার জন্য লোক খুঁজছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি যদি বলো তাহলে আমি একজন ধনী পাখির সাথে তোমার দেখা করিয়ে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু লাভ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তা নিয়ে তোকে একদম ভাবতে হবে না। তুই শুধু ধনী পাখির সাথে আমার দেখা করিয়ে দে। তাহলে আর দেরি কিসের, চল আমার সাথে। এরপর কালুকাক টোনাকে নিয়ে ঈগলের কাছে যায় আর গাভী বিক্রির কথা বলে। আচ্ছা ঠিক আছে, গাভী আমি নিব। তা তোমরা কত দামে গাভী বিক্রি করবে শুনি? আমার গাভীটা তো আমি আর আমার স্ত্রী মিলে নিজেদের সন্তানের মতো বড় করে তুলেছি, তবুও প্রয়োজনের তাগিদে আমাদের গাভীটাকে বিক্রি করতে হচ্ছে। তাই আপনি আমাকে গাভীর বিনিময়ে 1,00,000 টাকা দিয়েন। না না, অতগুলো টাকা আমি দিতে পারবো না। যদি তোমাকে গাভী বিক্রি করতে হয় তাহলে 80,000 টাকাতেই বিক্রি করতে হবে। এর বেশি আমি একদম দিতে পারবো না। ঈগলের কথা শুনে টোনা চুপ হয়ে যায় আর বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে বলে ওঠে, না না, এতগুলো টাকা লস করে আমি বিক্রি করতে পারবো না। বিক্রি করতে পারবে না মানে? আমি যে এত বড় মুখ করে তোমাকে ঈগল দাদার কাছে নিয়ে এলাম, এখন আমার মান সম্মানের কি হবে শুনি? মান সম্মানের কি আছে? আমার দামে মিলছে না, তাই আমি আমার গাভী বিক্রি করব না। এতে তোমার মান সম্মান কেন যাবে বলো তো শুনি? অত শত আমি বুঝি না, কিন্তু গাভী যখন বিক্রি করতে এসেছো তখন তোমাকে বিক্রি করতেই হবে, এটাই আমার শেষ কথা। আমিও বিক্রি করব না, এটাই আমার শেষ কথা। তুমি যদি বিক্রি না করো তাহলে আমি তোমার নামে মানহানি মামলা করব বলে দিলাম। কালু জোর জবরদস্তি করে টোনাকে বাধ্য করে তার গাভী বিক্রি করতে। আর এক পর্যায়ে নিরুপায় হয়ে টোনা 80,000 টাকায় তার গাভী বিক্রি করতে রাজি হয়ে যায়। আর তা শুনে কালু আর ঈগল তো মহা খুশি হয়ে যায়। এই নাও তোমার 80,000 টাকা, আর গাভীটাকে এক্ষুনি আমার বাড়িতে রেখে যাও। এরপর টোনা বাধ্য হয়ে 80,000 টাকা নিয়ে বাড়ি ফিরে যায়। আর টুনিকে টাকাগুলো দিয়ে চোখের জল ফেলতে ফেলতে গাভীটাকে নিয়ে ঈগলের কাছে আসে আর গাভী তার হাতে বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। দেখলে ঈগল দাদা, আমি তোমার কেমন লাভ করে দিলাম। অর্ধেক দামে একটা গাভী কিনে দিলাম। এবার আমাকে আমার বকশিসটা দিয়ে দাও দেখি। কি একটু কাজ করলি না করলি, অমনি বকশিস চেয়ে বসে পড়লি? চেয়েছিস যখন তখন কি আর না দিয়ে থাকা যায়? এই নে তোর 500 টাকা বকশিস। ঈগল দাদার জয় হোক। কালুকাক টাকা নিয়ে মনের সুখে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে 2 দিন কেটে যায়। ঈগল গাভীকে না খাইয়ে বাড়ির এক কোণে খুঁটির সাথে বেঁধে রাখে আর অনাহারে গাভী দুর্বল হয়ে যায়। আমার মালকিনরা কত ভালো ছিল, আমাকে রোজ রোজ কত খাবার দিত, আর এই পাখিটা আমাকে 2 দিন হলো না খাইয়ে রেখেছে। ঠিক তখনই ঈগল সেখানে চলে আসে। এই গাভী চল, আজ থেকে তোকে দিয়ে আমি চাষের কাজ করাবো, আর কাজ করিয়ে টাকা উপার্জন করব। এই বলে ঈগল গাভীকে নিয়ে মাঠে চলে যায় আর অন্যের জমি চাষ করার জন্য লাগিয়ে দেয়। অনাহারী গাভী ক্ষুধার কারণে তার শক্তি সামর্থ্য সব হারিয়ে ফেলে আর চাষ করতে করতে মাছ জমিতে বসে পড়ে। কিরে কাচ্চর গাভী, আবার শুয়ে পড়লি মানে? আমার শরীর খুব দুর্বল হয়ে পড়েছে, আমাকে আগে একটু খেতে দিন। খবর কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, যে তুই চাইলি আর আমি তোকে দিয়ে দিলাম। আগে ঠিকঠাক মতো কাজ কর, তারপর আমি তোকে খাবার দিব। ঈগল গাভীকে তুলে আবার কাজে লাগানোর চেষ্টা করে, কিন্তু গাভী কিছুতেই আর উঠতে পারে না। আর ঈগল রেগে গিয়ে লাঠি নিয়ে গাভীকে মারতে থাকে। ওঠ ওঠ বলছে এক্ষুনি, নয়তো তোকে মেরে আজ এখানেই পুঁতে দিব, এই বলে দিলাম। মালিক, আমার উপর একটু দয়া করুন, আমি যে সত্যি আর পারছি না। ঈগল গাভীর কোনো কথা না শুনে পাশের একটা গাছের ডালে বসে বিশ্রাম নিতে শুরু করে। এদিকে গাভী উপায় না পেয়ে অন্যের জমির ফসল খেয়ে নেয় আর একা একা চাষ করতে থাকে। আর তা দেখে ঈগল, এই তো গাভী মার খেয়ে লাইনে চলে এসেছে।
ঈগল খুশিতে গদগদ হয়ে যায় আর রোজ গাভীকে দিয়ে একইভাবে চাষ করাতে থাকে। আর কোনোভাবে যদি গাভী তার কোনো প্রতিবাদ করে তাহলে তার কাজের পরিমাণ আরো বেশি করে দেয়া হয়। শোন, তুই যত বেশি আমার সাথে চালাকি করবি তত বেশি বিপদে পড়বি, তাই চুপচাপ আমার কথা মতো আমার সব কাজ করে দিবি। আর যদি কোনোভাবে আমার কথার নড়চড় করেছিস তাহলে আমি তোকে 10 দিন অনাহারে রেখে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো, বুঝতে পেরেছিস? এই বলে ঈগল সেখান থেকে চলে যায় আর অসহায় গাভী বসে বসে চোখের জল ফেলতে থাকে। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। আর এক রাতে ঈগলের সাথে এক ডাক্তারের দেখা হয়। ঈগল দাদা, তোমার সাথে আমি একটা ডিল করতে চাচ্ছিলাম। এখন তুমি যে ব্যাপারটা কিভাবে নাও সেটাই বুঝতে পারছি না। আমার আমতা আমতা না করে বলে ফেলো তো, কি সেই ডিল তোমার? তুমি তো জানো যে আমি সবেমাত্র ডাক্তারি পাশ করেছি। তার জন্য আমার এখন কিছু এক্সপেরিমেন্ট প্রয়োজন, আর তার জন্য আমার গাভী প্রয়োজন। তুমি যদি তোমার গাভীটা আমাকে কিছুদিনের জন্য ধার দিতে তাহলে আমার খুব উপকার হতো। সবই তো বুঝলাম, কিন্তু আমি যদি বিনা পয়সায় আমার গাভীকে তোমার ধার দেই তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে। ও নিয়ে তোমায় একদম ভাবতে হবে না ঈগল দাদা। আমি দিন হিসেবে তোমাকে মোটা অঙ্কের টাকা দিব, তুমি শুধু তোমার গাভীটা আমায় দাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঈগল তার গাভীকে ডাক্তারের হাতে তুলে দেয় আর ডাক্তার গাভীকে তার ল্যাবে নিয়ে যায়। আর জীবন্ত গাভীর উপরই চলতে থাকে নানা প্রকার কষ্টদায়ক পরীক্ষা নিরীক্ষা। আমার খুব যন্ত্রণা হচ্ছে, তুমি আমায় ছেড়ে দাও না গো, আমি যে আর এত কষ্ট নিতে পারছি না। এই গাভী, এই চুপ কর তো, আমাকে আগে আমার পরীক্ষাগুলো করতে দে। এই বলে ডাক্তার গাভীর শরীর থেকে এক টুকরো মাংস কেটে নেয় আর গাভী সজোরে চিৎকার করতে থাকে। আর সেই চিৎকার গিয়ে পৌঁছায় টুনির কানে। হ্যাঁ গো, এটা আমাদের গাভীর গলার আওয়াজ না? ও এমন করে চিৎকার কেন করছে বলো তো? মনে হয় ওর সাথে কষ্টদায়ক কিছু হচ্ছে, চলো তো একবার গিয়ে দেখে আসি। এরপর দুজনে মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে আর শব্দকে অনুসরণ করে সামনের দিকে যেতে থাকে। আর যেতে যেতে তারা ডাক্তারের ল্যাবে গিয়ে পৌঁছায় আর বাহির থেকে উকি দিয়ে তারা সব দেখতে পায়। আমাদের গাভীটার সাথে এত অমানবিক আচরণ করা হচ্ছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। টোনা, যাও এক্ষুনি পুলিশকে ডেকে আনো। এরপর টোনা তড়িঘড়ি করে পুলিশের কাছে যায় আর পুলিশকে নিয়ে সেখানে চলে আসে। ডাক্তার বাবু, অনেক হয়েছে আপনার এসব পরীক্ষা নিরীক্ষা করা, এবার এই গাভীটাকে ছেড়ে দিন। এভাবে আপনি আমার কাজে একদম বাধা দিতে পারেন না। আমি আমার ডাক্তারি কাজ করার জন্য যা খুশি তাই করতে পারি, এতে আমায় বাধা দেওয়ার কেউ নেই। আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি এখনো ডাক্তারি পাস করেননি। ভুয়া ডাক্তার হওয়ার জন্য আপনি এসব পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। এভাবে আপনারা আমাকে মিথ্যে অপবাদ দিতে পারেন না। সত্য না মিথ্যে সেটা এবার জেলে গিয়ে হিসাব মিটাবেন। এই, একে নিয়ে চলো। আর মিস্টার টোনা, আপনারা দুজন এই গাভীকে নিয়ে যান। ঠিক আছে বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর পুলিশ ডাক্তারকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। গাভী, তুই আমাদের মাফ করে দে, আমরা বিপদে পড়ে তোকে বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। আমার তাতে কোনো দুঃখ নেই। তোকে আমরা আর বেঁধে রাখবো না, তোকে আমরা মুক্ত করে দিলাম। তোর যেখানে খুশি তুই সেখানে চলে যা। মুক্তভাবে থাকলে তোকে আর কেউ কষ্ট দিতে পারবে না। মুক্ত হওয়ার কথা শুনে গাভী ভীষণ খুশি হয় আর তাদের বিদায় জানিয়ে মুক্তপণে ছুটে চলে যায়। মূল কথা, নিজেদের স্বার্থ হাসিলের জন্য কখনোই অবলা প্রাণীদের উপর নির্যাতন করতে নেই, তাদের ভালোবাসা দিয়ে আগলে রাখা উচিত। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।